সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমরা যখন স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্য সুরক্ষার প্রসঙ্গে যখন আমাদের আলোচনা হয়, তখন বেশিরভাগ সময় আমরা সংক্রামক রোগ নিয়ে কথা বলি, অসংক্রামক রোগ নিয়ে কথা বলি, কিডনি, লাংস, হার্ট, এই সব কিছু আমাদের আলোচনায় আসে। কিন্তু আমাদের এই যে শরীর যে পরিচালনা করছে, যেই মন, সেই মনের স্বাস্থ্য নিয়ে আমাদের আলোচনা কিন্তু প্রায়শই আমরা যেটা বলতে পারি পিছনের দিকে থেকে যায়। কিন্তু উন্নত দেশগুলোতে সাম্প্রতিককালে আমরা দেখছি মানসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য সুরক্ষায়ও অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশে আমরা কোন জায়গায় অবস্থান করছি এবং বাংলাদেশে যদি আমরা সমস্ত মানুষকে মানসিক স্বাস্থ্যের এই সুরক্ষা বলয়ে আনতে চাই, আমাদের কী করণীয়, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা তাদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের করণীয় সম্পর্কে শুনব। আমাদের আলোচ্য বিষয় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের করণীয়। এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন ডাক্তার শাহরিয়ার রোজেন। তিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ, পরিচালক, মিনিস্ট্রি অফ হেলথ, অ্যালবার্টা, কানাডা। ডক্টর শাহরিয়ার রোজেন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে আছেন ডাক্তার কামরুন নাহার কলি। তিনি মানসিক স্বাস্থ্যকর্মী এবং গবেষক, সহযোগী সায়েন্টিস্ট, ICT-DRB। তিনি প্রতিষ্ঠাতা উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরাম। ডাক্তার কলি, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ মুস্তাফা আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা ডক্টর শাহরিয়ার রোজেন, আপনাকে দিয়ে আলোচনার সূত্রপাত করি। দীর্ঘদিন বাংলাদেশে আপনি পড়াশোনা করেছেন, তারপর এখানকার পুরো ব্যবস্থাপনা সম্বন্ধে আপনার জানা আছে। কানাডাতে এখন আপনি মিনিস্ট্রি অফ হেলথ, অ্যালবার্টাতে একজন পরিচালক হিসেবে আছেন। সেখানে আপনি কি ধরনের দায়িত্ব পালন করছেন? বিশেষ করে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত দায়িত্বগুলো কেমন আপনার ওখানে? কানাডাতে আমাদের অ্যালবার্টা প্রভিন্সে মেন্টাল হেলথ এবং আমরা যদি মানসিক স্বাস্থ্য এবং আরেকটি কম্পোনেন্ট আছে যে অ্যাডিকশন, এই দুই জিনিসকে আসলে অনেক গুরুত্ব দেওয়া হয়। এবং আমরা মূলত যে জিনিসগুলো নিয়ে কাজ করি, বা আমি আমার ইউনিটে আমার টিম যে বিষয়টি নিয়ে কাজ করে, এর মূল জায়গাটা হচ্ছে পলিসি বা প্ল্যানিং। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে তাকাই, আমরা দেখব যে বাংলাদেশে 2018 সালে কিন্তু যে মানসিক যে স্বাস্থ্য যে আইনটা প্রণয়ন করা হয়েছে, এরকম কিন্তু বেশ কিছু আইন কানাডাতেও আছে। যেমন মানসিক স্বাস্থ্য আইন আছে, তারপর যারা মাদকদ্রব্যের সাথে জড়িত তাদের রিকভারি কিভাবে আমরা সাপোর্ট করতে পারি সেটা নিয়ে আইন আছে। তো সেই আইনগুলো কিভাবে আমাদের প্রয়োজন আছে নাকি আরও আপডেট করা, এবং সেই আইনটি কিভাবে সময়োপযোগীভাবে মানুষকে আরও বেশি সাপোর্ট দিতে পারে, তো সেই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করি। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন পরিকল্পনার ক্ষেত্রে আসলে সহযোগিতা করা যায়। আগামী 10 বছরে যে মানসিক স্বাস্থ্যকে আরও সুসংহত করার জন্য কী কী উদ্যোগ নিতে হতে পারে, তো আমাদের মূল কাজটা হচ্ছে এই সমস্ত বিষয়ে মিনিস্টারকে নিয়মিতভাবে ব্রিফিং করা এবং মিনিস্টারকে বলা যে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কী কাজগুলো করতে পারি এবং কতগুলো সম্ভাব্য রাস্তা আছে, যাতে করে আমাদের মিনিস্টার সেই সিদ্ধান্তগুলো নিতে পারেন। এর পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলি সবসময়, বা যারা সার্ভিস ডেলিভার করে, যেমন সাইকিয়াট্রিস্ট আছে, এখানে কাউন্সিলররা আছে, বিভিন্ন হসপিটাল আছে, তো তারা আসলে কি চাচ্ছে এবং তাদের কথাগুলো আমরা কিন্তু আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে আমরা মিনিস্টারের সামনে উপস্থাপন করি। এবং প্রতিনিয়ত নতুনভাবে কোন আইনের অংশ হিসেবে হোক অথবা অন্যান্য পলিসির অংশ হিসেবে হোক সংযোজন করা প্রয়োজন, সেগুলো নিয়ে কথা বলি। এর পাশাপাশি কোন সংস্থাগুলোকে আসলে অনুদান দেওয়া প্রয়োজন, সে বিষয়গুলো নিয়ে আমরা মিনিস্টারের কাছে রিকমেন্ডেশন করি। তো আমাদের মূল কাজটা হচ্ছে যে মেন্টাল হেলথের যে সার্ভিসটা আছে, সেটা আইন প্রণয়ন, পরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন রকম ফান্ডিং আসলে কেমন হতে পারে সে বিষয়ের একটা রিকমেন্ডেশন মিনিস্টারের কাছে দেওয়া। তো আমার একটা 10 জনের টিম আছে, যাদের মধ্যে সিনিয়র পলিসি বিশ্লেষক আছে, যাদের মধ্যে পলিসি বিশ্লেষক রয়েছে, ম্যানেজার রয়েছে এবং স্টেক হোল্ডার অ্যানালিস্ট রয়েছে। তো আমরা সবাই মিলে আমাদের মূল কাজটাই হচ্ছে মিনিস্টারের কাছে বিভিন্ন সুপারিশ প্রদান করা, এবং যখন মিনিস্টারের কাছ থেকে কোনো ডিরেকশন আমাদের কাছে আসে সেটা বাস্তবায়নে সহযোগিতা করা। সো আমরা হচ্ছে পরিকল্পনা এবং পলিসি নিয়ে আমাদের সম্পূর্ণ সময়টুকু আমরা আসলে কাটাই। কিন্তু তার অংশ হিসেবে অবশ্যই যারা এই মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করছেন, ক্লিনিশিয়ান, ডক্টর এবং যারা গবেষণা করছেন, যারা এক্সপার্ট, তার এভিডেন্স বেসড কোন রিকমেন্ডেশনগুলো রাখছেন, তাদের সাথে নিয়মিতভাবে কথা বলে সেগুলোকে সামারাইজ করে আমাদের দৃষ্টিতে কোন কাজগুলো করা উচিত সেটা মিনিস্টারের সামনে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ।
অভিনন্দন জানাই। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি কানাডার আলবার্টা প্রভিন্সে এই যে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন, সেটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। অভিনন্দন জানাই। এবং একই সাথে আপনার যেই অভিজ্ঞতা যেখানে তৈরি হচ্ছে, সেটি বাংলাদেশেও নিশ্চয়ই আপনি আরও প্রসারিত করবেন, কাজে লাগাবেন, সে আশাবাদ আমাদের আছে। আমরা শেষের দিকে শুনবো সেই পরিকল্পনাগুলোর অবশ্যই। কথা। কিন্তু আপনার এই বক্তব্যটি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে রাষ্ট্র অত্যন্ত গুরুত্ব সহকারে মানসিক স্বাস্থ্যের বিষয়টি দেখছে। একটা সময় আমরা ওই যেটি বলছিলাম শুরুতে, সংক্রামক অসংক্রামক ব্যাধির গুরুত্ব অনেক বেশি ছিল, তার সাথে এটাকেও এখন গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। আমরা এই প্রসঙ্গে যদি বাংলাদেশের কাছে আসি, ডক্টর কামরুন নাহার কলি, আমাদের এখনও পর্যন্ত যে পারসেপশন, যে ধারণা, মানসিক স্বাস্থ্য বা সুস্থতার চেয়ে মানসিক অসুস্থতার বিষয়টি আমরা এখনও পর্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের এখানে কিছু মানসিক হাসপাতাল আছে যেগুলোকে আমরা এখনও মনে করি যে মানসিক রোগটাই বুঝি সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা। একজন মানুষ পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, অথবা সে মানসিক ভারসাম্য হারালো, এই জায়গা পর্যন্ত যাওয়ার আগে আমরা কিন্তু মানসিক স্বাস্থ্য বলে এবং একটা সুরক্ষার ব্যাপারে যে কিছু করণীয় আছে, এখানে কিন্তু আমাদের ধারণা খুবই নড়বড়ে। আপনার গবেষণার আলোকে যদি একটু বলেন যে আসলে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণাটা কেমন, এবং এখানে ডক্টর রোজেন যেটা বলছিলেন, কেন্দ্রীয় কোনো উদ্যোগ আছে কিনা, অথবা ব্যক্তিগতভাবেও কিভাবে চলছে বিষয়টি? ধন্যবাদ মোস্তাক ভাই। আপনি যথার্থই বলেছেন যে আমরা আসলে বাংলাদেশে যেটা হয় যে কিউরেটিভ পার্সপেক্টিভটা বেশি রাদার দেন প্রিভেন্টিভ অ্যাপ্রোচেস। তো যেটা দেখা যায় যে মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার পরে আমরা আসলে ডাক্তারের কাছে যাই যখন আসলে অনেক খারাপ পর্যায়ে চলে যায়, যে সিভিয়ার পর্যায়ে চলে যায় এবং আমাদেরকে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। বাট আসলে যে প্রমোশন, মেন্টাল হেলথ প্রমোশন, সেই ব্যাপারটার জায়গাটা আসলে অনেকটাই এখনও পিছিয়ে আছে, কারণ কিছু ফ্যাক্টর বাংলাদেশে আছে। ডক্টর শাহরিয়ার আসলে অ্যালবার্টাতে থাকেন, সো ওখানে দেখা যাচ্ছে যে ওখানকার সোশ্যাল কালচারাল পার্সপেক্টিভ এবং বাংলাদেশের সোশ্যাল কালচারাল পার্সপেক্টিভের মধ্যে অনেকখানি পার্থক্য আছে। যেমন ইন্ডিভিজুয়াল লেভেলে অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে, যেটা চাইলেও আসলে আমি আমার মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারি না। যদি বলি যে অনেক স্টিগমা আছে, এবং স্টিগমাটা কিন্তু আসলে ফ্যামিলি লেভেল থেকে শুরু হচ্ছে। যে আমি যদি বলি আমার গবেষণার কাজের জন্য আমার অনেকের সাথে কথা বলতে হয়েছে যাদের আসলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা ছিল, পিপল উইথ লিভড এক্সপিরিয়েন্স আমরা যাদেরকে বলি, যাদের নিজেদের অভিজ্ঞতা ছিল, তাদের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছিল করোনার মধ্যে। যে তখন আমি তাদের জিজ্ঞেস করলাম যে আসলে আপনাদের কি সমস্যাটা হয়েছিল, আপনারা কীভাবে বুঝতে পেরেছেন, আপনারা কখন ডাক্তারের কাছে গেছেন বা কখন একজন মানসিক স্বাস্থ্য প্রফেশনালের কাছে গেছেন। তখন বলা হলো যে তাদের মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপটা যেটা, সেটা দেখা যাচ্ছে যে 10 থেকে 20 বছরের মতো। হ্যাঁ, যে ওরা জানতে পেরেছে তাদের চাইল্ডহুডে যে তাদের আসলে কোনো ধরনের মানসিক সমস্যা আছে, কিন্তু তারা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তার বলি বা অ্যাপ্রোপ্রিয়েট সাইকোলজিস্ট বলি, তাদের কাছে যাওয়া পর্যন্ত তাদের 20 বছর সময় লেগে গেছে। যেটা কারণটা কি ছিল? দেখা গেল যে তাদের বাবা মাই বলেছে যে তোমার যে মানসিক সমস্যা হচ্ছে তুমি এটা কাউকে বলবে না। বা যখন বলা হলো যে আমি তো স্কুলে মাথা ঘুরে পড়ে গেছি বা আমার স্কুলে যেতে ভালো লাগে না, তখন বলা হলো তুমি তো দুষ্ট, তুমি তো পড়াশোনা করতে চাও না। সো এই যে বাবা মার লেভেল থেকে এই যে বলা হচ্ছে বা ইগনোর করা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য যে কারণ বাংলাদেশে যেটা হয় যে সাইকোসোশাল সিমটমস সব থেকে বেশি, যে মনের দুঃখ থাকলেও বলা হয় যে মাথা ব্যথা, বুক ব্যথা বা খেতে ইচ্ছা করছে না, কিন্তু এগুলোর পিছনে যে আসলে মানসিক সমস্যা আছে এবং যেগুলো অল্প কিছুতেই ভালো করা যায়, যেটাকে আপনি বলছিলেন যে মেন্টাল হেলথ প্রমোশন, যে আসলে মনটাকে কিভাবে ভালো রাখা যায় আর এর আগেই খারাপ হওয়া পর্যন্ত। বাট আসলে এই স্টিগমা, মেন্টাল হেলথ ইলিটারেসি যেটা আমি বলি, যে জানে না আসলে যে মেন্টাল হেলথের সিমটমসগুলো কি, মেন্টাল হেলথ বা কোথায় যেতে হবে একদম আর্লি পর্যায়ে। কারণ আমরা যদি খুবই তাড়াতাড়ি যেতে পারি অ্যাপ্রোপ্রিয়েট বিশেষজ্ঞের কাছে, আমরা কিন্তু অনেকখানি মনটাকে ভালো রাখতে পারি এবং শরীরটাকেও ভালো রাখতে পারি। বাট ওই ট্রিটমেন্ট গ্যাপটাই যেহেতু 20 বছরের, তো আসলে ওখান থেকে কিছু করার নেই। এবং যদি যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো এটার জন্য আসলে ডক্টর শাহরিয়ারও বলছিলেন যে এভিডেন্স বেসড রিকমেন্ডেশন, এভিডেন্স বেসড প্রোগ্রাম, সেটা কিন্তু আসলে বাংলাদেশে এখনও এখানে পিছিয়ে আছি, গবেষণার কাজটা অনেক পিছিয়ে আছে। সো আমি যেহেতু আইসিডিডিবিতে কাজ করি,
সো আমরা যেহেতু অনেক ধরনের গবেষণা করি এবং আমরা ফর্চুনেটলি গত কিছু বছর ধরে অনেক ধরনের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছি, মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছি, যাদের শারীরিক কিছু প্রতিবন্ধকতা আছে তাদেরকে নিয়ে গবেষণা করছি, ডিমেনশিয়া নিয়ে গবেষণা করছি, তারপরে বাংলাদেশ সরকারের সাথে যুক্ত হয়ে কিছু ওয়েলবিং সেন্টার করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যেমন নীলফামারী থেকে শুরু করে দুর্গাপুর, নেত্রকোনার। সো এইসব জিনিসপত্র আমরা শুরু করেছি এবং দেখতে চাচ্ছি যে ছোট ছোট গবেষণার মাধ্যমে যে ছোট ছোট কিছু ইন্টারভেনশন বা প্রোগ্রাম ম্যানেজ করে যদি আসলে এগুলোকে স্কেল আপ করা যায় বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, তাহলে হয়তো কিছুদিন পরে অ্যাওয়ারনেসটা বাড়বে এবং অ্যাওয়ারনেসটা যদি বাড়ে বেশি মানুষকে এটার আওতায় কিন্তু জানানো যাবে। অনেক ধন্যবাদ ডক্টর কলি, যে এই উদ্যোগগুলি আসলে আমাদের এখানে আমরা বলবো যে মিসিং ছিল, অনুপস্থিত ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে আসতেছে আপনার এবং আপনার মতো আরও যারা গবেষণা করছেন তাদের কার্যক্রমের মাধ্যমে। ডক্টর রোজেন, আপনার যেই কার্যক্রম যেখানে ক্যানাডাতে আছে এবং বাংলাদেশে যে চিত্র যেটি ডক্টর কলি তুলে ধরলেন, এই দুটোর আলোকে যদি আমরা একটু প্রেক্ষাপটে আগাই, যে এই যে করণীয় জায়গাটা তো আমরা খুঁজছি আসলে, সেখানে কানাডার যেই চিত্রটা এখন আপনি তুলে ধরছেন, তাদের এই জায়গায় আসতে কী ধরনের পলিসি তারা নিয়েছিল এখন থেকে 10 বছর আগে, বা কখন থেকে আসলে তারা গুরুত্বটা দেওয়া শুরু করলো এবং সেটি এই পর্যায়ে পৌঁছাতে কতখানি সময় লেগেছিল? এটুকু আমরা বুঝতে পারলে হয়তো বাংলাদেশ কত দ্রুত ক্যাচ আপ করবে তার একটি ধারণা পাবো। আপনি আসলে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। কানাডাতে আসলে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে অনেক আগে থেকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তারা যেরকমভাবে ক্রনিক ডিজিজের কথা আপনি বলেছেন, তো সে বিষয়গুলো যেভাবে গুরুত্ব পেত, মানসিক স্বাস্থ্য একই রকমভাবে অনেক বছর ধরে গুরুত্ব পেয়ে আসছে, 20-30 বছর ধরে। তো সে জায়গাটা তারা অনেক এগিয়ে আছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে কিন্তু তারা মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোকে একটি ক্ষেত্র বলে চিহ্নিত করেছে। তো সেদিক থেকে অবশ্যই অনেক দিন ধরে কাজ চলছে। আমি আপু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে আমাদের দেশে যে স্টিগমার বিষয়টি আছে, পাশাপাশি হচ্ছে যে এখানে জনসচেতনতা তৈরি করার যে বিষয় রয়েছে, যে মানসিক স্বাস্থ্যের সমস্যা হলে আমরা অবশ্যই আমাদের উচিত কোনো একজন ক্লিনিশিয়ান হোক অথবা কাউন্সিলর হোক তার কাছে যে সে বিষয়গুলো শেয়ার করা, যেটা আমাদের দেশে আসলে অনেক বেশি কম হয়। উন্নত বিশ্বের সব কিছু আসলে তো বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাপ্লিকেবল হবে না, বাট আমি যদি কিছু লেসন্স লার্ন বলি যে কোন বিষয়গুলো অ্যাপ্লিকেবল, সবার প্রথমে আমি জিনিসটা বলবো যে আমাদের দেশে স্টিগমার কারণে অনেকে যেতে চান না। আবার দেখা যায় যে বড় একটি সমস্যা আমার কাছে মনে হয় যে আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে আমাদের দেশে 18% মতো মানুষের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন রকম অসুবিধা রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র বাংলাদেশের সম্পূর্ণ যাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে তাদের মধ্যে 90% বেশি কখনো স্বাস্থ্য ব্যবস্থার কাছে শরণাপন্ন হয় না। এটি কিন্তু শুধু অ্যাওয়ারনেসের কোশ্চেন না, এটি কিন্তু আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় যারা এই সেবাটা মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করেন তাদের সংখ্যাও কিন্তু অনেক লিমিটেড। সাইকিয়াট্রিস্টের সংখ্যা খুবই লিমিটেড। আপনি যদি দেখেন যে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এমডি বা অন্যান্য ডিগ্রিতে সাইকিয়াট্রিস্ট তৈরি হওয়ার কয়টা সিট আছে, বছর কিন্তু মানে 100 জনও কিন্তু গ্র্যাজুয়েট করেন না। সো এখানে কিন্তু আমাদের সেই যে এক্সপার্টিসটা অনেক বেশি লিমিটেড। তো সাইকিয়াট্রিস্টদের গুরুত্ব হচ্ছে তারা ক্লিনিশিয়ান, তারা হচ্ছেন এক্সপার্ট। এর বাইরে কিন্তু দেখা যায় যে বাহিরের দেশে হোক বাংলাদেশে হোক সাইকোলজিস্ট থাকেন যারা কিন্তু কাউন্সেলিংটা প্রদান করতে পারেন, সোশ্যাল ওয়ার্কার থাকেন যারা কাউন্সেলিং প্রোভাইড করতে পারেন, অনগোয়িং থেরাপি প্রোভাইড করতে পারেন, যাদেরকে হয়তো বা অটিজম বা অন্যান্য সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট সেরকম কিন্তু প্রফেশন আছে। বাংলাদেশে এই প্রফেশনের মানুষগুলোর সংখ্যা খুবই লিমিটেড। আজকে যদি আমরা জনসচেতনতা তৈরি করতে পারি তারা কিন্তু সেই স্বাস্থ্য সেবাটা পাওয়া তাদের জন্য অনেক বেশি কঠিন হবে, কারণ সেই জনবল কিন্তু বাংলাদেশে নেই। তো এটি একটি অনেক বড় একটা সমস্যা বলে আমার কাছে মনে হয় এবং এই বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার। দ্বিতীয়ত আমি যদি বলি যে আমাদের দেশে স্বাস্থ্য সেবাটাকে নিয়ে আমরা কিছুটা হলেও চিন্তা করি, যে জায়গাটায় আমরা চিন্তা করি না সেটা হচ্ছে পরিকল্পনা। তো আজকে একটা সমস্যাকে চিহ্নিত করা এবং সেই সমস্যাকে চিহ্নিত করার পর আমরা কি করতে পারি সে বিষয়গুলোকে
আমরা আইডেন্টিফাই করে কাজ করা। আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের আমি যতটুকু দেখেছি বাংলাদেশে 2021 সালে বা 22 সালে কিন্তু মানসিক স্বাস্থ্য নীতিও কিন্তু তৈরি করা হয়েছে, সেখানে অনেক কিছু চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেগুলো আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করছি কিনা। তো আমার কাছে সবসময় যেটা মনে হয় যে বাহিরের দেশে যে বড় একটা সুবিধা রয়েছে, যেমন আমরা গভর্নমেন্টে যারা কাজ করি, আমরা প্ল্যানিং এবং পলিসিতে এটাই হচ্ছে আমাদের এক্সপার্টিজের জায়গা। তো আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে যেমন জানি, তার চেয়ে তো অনেক বেশি আমরা জানি কিভাবে একটা পলিসি প্রণয়ন করতে হয়, কিভাবে প্ল্যান করতে হয়। আমি যদি 10 জন স্টেক হোল্ডারের সাথে কথা বলি, 10 জন এক্সপার্টের সাথে কথা বলি, কিভাবে সেটাকে আমি সুন্দরভাবে মিনিস্টারের সামনে প্রেজেন্ট করব। গভর্নমেন্টের বাহিরেও আমরা যে রোলটা রয়েছে, এর বাহিরেও কিন্তু অনেক অ্যাডভোকেটস থাকেন, অনেক অর্গানাইজেশন থাকে, যারা বিভিন্ন সময়ে যে এভিডেন্স বেসডের বিষয়গুলোর কথা কিন্তু আপু বললেন, সেগুলো কিন্তু সরকারের সামনে উপস্থাপন করে। সেই বিষয়টা আসলে বাংলাদেশের ক্ষেত্রে স্বাস্থ্য সেক্টরে দুইটা জায়গাতেই কিন্তু অনেক লিমিটেড। আমি যদি সরকারের বাহিরের কথা বলি, আপনি দেখবেন যে অর্থনৈতিক সেক্টর, আমি এই উদাহরণটা প্রায়শই টানি রাখি, যে সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা কিন্তু একটা বাজেট হলে পর্যালোচনা করে বা বিভিন্ন রিকমেন্ডেশন তুলে ধরে বা এভিডেন্সটাকে তুলে ধরে। বাংলাদেশে কিন্তু সেই এভিডেন্সটাকে তুলে ধরার যে আসলে বিভিন্ন জায়গা কি করছে বা বাংলাদেশের আসলে চিহ্নিত সমস্যাগুলো কোথায় এবং আমরা কি করতে পারি, সেজন্য কোনো সংস্থা নেই। তো আমি অনেক দিন ধরেই সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশন নামে একটি প্ল্যাটফর্মে, কানাডা বেস প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছিলাম। কোভিডের সময় আমরা মানসিক স্বাস্থ্য ছোট্ট একটি অংশ ছিল, কিন্তু মূলত আমরা বিভিন্ন রকম সচেতনতা বৃদ্ধির জন্য অনেক কাজ করেছি। সেখানে আমরা বেশ কিছু মানুষজনকে ট্রেন করেছি, যাদের ম্যাক্সিমামই এখন কানাডাতে আছে, আসলে ওরা মাস্টার্স করার জন্য বা কানাডিয়ান গভর্নমেন্টের পার্ট আছে। তো আমরা চিন্তা করছি যে আমি যেটা চিন্তা করছি, বাংলাদেশে সামনের দিনগুলোতে নতুন একটা সংস্থা তৈরি করার জন্য, যারা এরকম এভিডেন্সকে রিভিউ করে, যে আমি যেরকমভাবে বললাম যে বড় একটা সমস্যার জায়গায় কিন্তু আমাদের সেই জনবলটাকে নেই, এই বিষয়গুলো চিহ্নিত করা এবং সেই বিষয়গুলো কিন্তু মানুষের সামনে নিয়ে আসা, যাতে করে সেটা ওভারকাম কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে একটা রিপোর্ট আকারে পেশ করা, যাতে করে সরকারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু অনেক সহজ হয়। ডক্টর কামরুন নাহার কোলে, আপনার কাছে ফিরি। আমার মনে হয় যে যে আলোচনাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত তুলে আনলাম, সমাধান তো আমাদের খুঁজতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে। কানাডা অথবা উন্নত রাষ্ট্রগুলো যেখানে আগে থেকে তাদের এক্সপার্ট পুল, সেখানে তারা এগিয়ে আছে, তারা এটাকে তাদের কেন্দ্রীয় যে স্বাস্থ্যনীতি তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে। আমাদের দেশে আইন হয়েছে, কিন্তু সেটির প্রয়োগের জায়গায় আমাদের এখন অপেক্ষা করতে হচ্ছে। যেই জায়গায় ব্যক্তিগত যে জায়গাগুলো বা ব্যক্তিগত অ্যাওয়ারনেসের যে জায়গাগুলো, যেখানে আমরা অনেকখানি পিছিয়ে আছি বলে আমার ব্যক্তিগত ধারণা, আপনারাও বলবেন, সেটি হচ্ছে যেমন আমাদের দেশে কেউ যখন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন, আমরা সবাই স্বীকার করছি যে প্রথমে তার পক্ষে এটা স্বীকার করা এবং তারপর এটার জন্য সেবা চাওয়া, এটি বিরাট একটি চ্যালেঞ্জ। এটি কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, সেটার পেছনে কিন্তু আমরা যেভাবে জিনিসটাকে এগিয়ে এনেছি তার একটা দায় আছে। যেমন আপনি পাবনায় আমাদের যে মানসিক স্বাস্থ্যের যেই কেন্দ্র আছে, সেটি মানুষ কিন্তু চেনে পাগলের হাসপাতাল হিসেবে। এবং আমরা যেহেতু মানুষ যতক্ষণ পর্যন্ত পাগল না হন মানসিক অসুস্থতার কারণে, ততক্ষণ পর্যন্ত যদি তিনি যান না হসপিটালে, সুতরাং মানুষ এটাই দেখে এসছে যে একজন মানুষ পাগল হলেই কেবল ওখানে যাচ্ছে, সে কারণে এটি পাগলের হাসপাতাল। সুতরাং মানুষ কিন্তু এমনি এমনি দায় দেওয়ার সুযোগ নাই যে কেন এটি মানুষ পাগলের হাসপাতাল বলছে। আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন যে এখন কিন্তু ওয়েলনেস সেন্টারের কথাটা আপনারা তুলে আনছেন। সো এই যে জায়গাগুলো, আমরা পাগল না হয়েও, অর্থাৎ ওই পর্যন্ত যাওয়ার আগেই আমি যে হেলথ সিক করতে পারি, হেল্প সিক করতে পারি, এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। সেই অল্টারনেটিভ ন্যারেটিভটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। সেখানে আপনাদের অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে কিভাবে আমরা মানুষকে এই যে স্ট্রিম, যেটা এই ধারণার আরও নিতে পারি, সুস্পষ্ট কোনো পরামর্শ আছে কিনা এই জায়গাগুলোকে মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে? ধন্যবাদ মোস্তাক ভাই। আমার একটা কিছুদিন আগে একটা গবেষণাপত্র আমরা প্রকাশ করলাম, যেখানে আসলে আমরা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। যে স্টেক হোল্ডার পলিসি মেকার্স আছেন, তারপরে সাইকোলজিস্ট ছিলেন, সাইকিয়াট্রিস্ট ছিলেন, মেন্টাল হেলথ অ্যাডভোকেটস ছিলেন, এবং সাথে করে যাদের মানসিক স্বাস্থ্য সমস্যা দিয়ে গিয়েছেন যারা, তারাও ছিলেন। সো বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ আমরা এনেছি জিজ্ঞেস করার জন্য আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে, সোশ্যাল লেভেলে তারা আসলে কী ধরনের প্রবলেম ফেস করার জন্য তারা আসলে হেলথ কেয়ার সিক করেনি, যখন তারা বুঝতে পেরেছে তাদের মানসিক সমস্যা ছিল এবং কি করাটা উচিত ছিল। তো যেটা আমাদের আলোচনায় অলরেডি উঠে এসেছে যে স্টিগমা তো আছেই নিজেদের মধ্যে এবং ফ্যামিলির মধ্যে এবং সোসাইটির মধ্যেও, এবং কি কি বাধা ছিল তাদের আসলে
ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কারণ আমরা যখন কথা বলছি যে ডক্টর রোজন যেটা বলেছেন যে মানসিক স্বাস্থ্য সার্ভে থেকে এসছে 18% অ্যাডাল্টদের আসলে মানসিক স্বাস্থ্য সমস্যা আছে এবং সাথে করে 14% বাচ্চাদের বা অ্যাডোলেসেন্টদেরও মানসিক সমস্যা আছে। সো আমরা যখন কথা বলছি অ্যাডাল্ট বা কথা যখন বলছি বাচ্চা, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বিভিন্ন ধরনের পপুলেশন এখানে আছে, যাদের কিছু ডিসেবিলিটি থাকতে পারে, যাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকতে পারে, যেমন অটিজম, হ্যাঁ, বা বয়স্ক মানুষও থাকতে পারে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, বা একজন মহিলা তার অন্য ধরনের প্রবলেম, বা একজন মা রিসেন্টলি হয়েছেন তার অন্য ধরনের প্রবলেম। এই যে হোলিস্টিক একটা যে ভিউ, যখন আমরা আসলে একটা প্রোগ্রাম ডিজাইন করব, কারণ দেখা গেছে যে যখন ইভেন বোঝার পরেও যে আপনি যখন বলেন পাবনাতে পাঠিয়ে দিচ্ছে, আর এই পাবনা যাওয়া পর্যন্ত যে আসলে কি কি ব্যারিয়ার্স আছে একটা মানুষের, কারণ যার আসলে পায়ের সমস্যা, বা যার আসলে অনেক অনেক কি বলবো একটা স্লামে থাকে, যার আসলে টাকা নাই, বা যিনি একজন হাউস ওয়াইফ যিনি বাসায় থাকেন, যার আসলে ফাইন্যান্সিয়াল মিনসটা নাই, বা ট্রান্সপোর্টের সমস্যাটা আছে, তারাও আপনি তো চিন্তা করেন যে আসলে জানার পরেও আসলে তারা স্বাস্থ্য কেন্দ্রে যায় কিনা, বা যাদের আসলে পায়ের সমস্যা আছে তারা হুইল চেয়ার ইউজ করবে। আসলে কি র্যাম্প আছে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে? নাই কিন্তু। সো আসলে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে যে প্রথমে তারা জানে না, তারপরে তারা বিভিন্ন পরিবার লেভেল থেকে সোসাইটির লেভেল থেকে তারা বাধা পায়, তারপরে আবার স্বাস্থ্য কেন্দ্রে যেও বাধা পায়, বা ইভেন যখন আমরা আমাদের যে হেলথ কেয়ার প্রফেশনালসরা আছে উইথ ডিউ রেসপেক্ট, তারা কি আসলে যেমন আমি হয়তো আমি একটু জ্বর নিয়ে গিয়েছি, আমার সাথে একজন ডাক্তার বা আমার সাথে একজন যিনি প্যারামেডিক্স আছেন বা যিনি স্বাস্থ্যকর্মী আছেন যেভাবে ট্রিট করে, বা আমি যদি এখন যে একটু আমি হয়তো একটু ভারসাম্যহীন, বা আমি হয়তো আজকে ভালো ফিল করছি না আমার মানসিক সমস্যার জন্য, আমাকে কি সেই রেসপেক্ট দিয়ে ট্রিট করে? আসলে কিন্তু করে না। সো আমি যখন চিন্তা করি যে আমার বাবা মাই আমাকে ঠিকমতো ট্রিট করছে না, আমাকে আমার কথাটা গুরুত্ব দিচ্ছে না, আমাকে কি হাসপাতালে যাওয়ার পরে গুরুত্ব দিবে? সো এই জন্য যেটা হয় যে আমরা ওয়েট করি যতক্ষণ না পর্যন্ত সিভিয়ার হয়, যতক্ষণ না পর্যন্ত আমরা ভাঙচুর করা শুরু করি, যতক্ষণ পর্যন্ত রেখে দিতে পারি নিজের ভিতর ততক্ষণ রেখে দিচ্ছি। এক্স্যাক্টলি। সো হ্যাঁ, সো এই জন্য আমাদের কি করতে হবে, যেটা ডক্টর শাহরিয়ার রোজন বলছিলেন যে অ্যাওয়ারনেসের লেভেলটা অনেক বাড়াতে হবে। আমাদের গবেষণা থেকে উঠে এসছে যে কি কি করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, শুধুমাত্র কমিউনিটি লেভেলে না, বাট অলসো পলিসি মেকারসদের লেভেলে। তারপরে জনবল বাড়াতে হবে, যেটা ডক্টর শাহরিয়ারও বলছিলেন যে এমডি থেকে কতজন সাইকিয়াট্রিতে বের হয়। কারণ আমরা যখন মেডিকেলে পড়া শুরু করি, আমাদেরকে কিন্তু কখনোই কেউ বলে নাই যে আপনি পাবলিক হেলথে যান, আপনি কমিউনিটি মেডিসিনে পড়তে যান। ওটা তো সব থেকে খারাপ সাবজেক্ট, ওখানে কেন যাবো, ওখানে তো ক্যারিয়ার নেই। বা সাইকিয়াট্রি নিয়ে পড়বে, এটা মানে সাইকিয়াট্রি নিয়ে কখন পড়বে, যখন অন্য কিছুতে আমরা চান্স পাচ্ছি না। অ্যাটলিস্ট আমাদের সময় 10 বছর আগে সেখানেও স্টিগমা, হ্যাঁ সেখানেও স্টিগমা, হ্যাঁ তুমি পাগলের ডাক্তার। এবং আমাদের মেন্টর ডক্টর হেলাল সবসময় বলেন যে উনি যখন বাইরে যায়, কোনো একটা প্রোগ্রামে যায়, তখন ওনার কাছে সব থেকে কম মানুষ আসে কথা বলার জন্য, কারণ ওনার কাছে আসলেই কথা বললেই বুঝে যাবে যে আপনার তো মানসিক সমস্যা আছে। সো এই জনবলটা বাড়াতে হবে। যেমন আমি আপনাকে একটু আগেও বলছিলাম যে আমাদের 1 লাখ পপুলেশনকে বা 100,000 পপুলেশনকে সার্ভ করার জন্য মাত্র একজনের মতো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্যকর্মী আছে। তাহলে আপনি বলেন যে আমি যদি জানিও আমার সমস্যা আছে, আমি আসলে কার কাছে যাব? এবং সবাই কিন্তু সেন্ট্রালাইজ ঢাকা শহরে বা ডিভিশনাল শহরগুলোতে, বাট আসলে তো 163 মিলিয়ন পপুলেশন তো গ্রামে আছেন, তারা কোথায় যাবে? সো ডিসেন্ট্রালাইজেশনেরও কিন্তু একটা অনেক বড় ব্যাপার আছে। ডক্টর শাহরিয়ার রোজেন, অনেক আলোচনা হলো, আপনি শুনলেন আমাদের যে প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই আলোকে যদি বলেন যে আমাদের সরকারের কাছে, আপনি কানাডা সরকারকে অ্যাডভাইস করছেন, কিন্তু আমাদের সরকারকে যদি আপনি কিছু পরামর্শ দেওয়ার সুযোগ থাকে, এই অনুষ্ঠানের মাধ্যমে কোন কোন ধাপে আপনি বলবেন আমাদের এগিয়ে যাওয়া দরকার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে। তো প্রথমে আমি যেটা নিয়ে একটু কথা বলেছি আগে, যে আমাদের জনবলটা বাড়াতে হবে। আপু কিন্তু এই বিষয়ে কথা বলেছেন যে 1 লাখ মানুষের জন্য একজন মানসিক স্বাস্থ্যকর্মী কোনোভাবেই যথেষ্ট নয়। তো আমরা কিভাবে এডুকেশন সিস্টেমটাকে রিস্ট্রাকচার করতে পারি, যাতে করে আমাদের সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, তাদের সংখ্যাটা আরও বেশি হয়, যাতে করে আমাদের জনবলটা বৃদ্ধি পায়। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, যে আমাদের যে জনসচেতনতা বৃদ্ধির জন্য, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে স্টিগমাটা কিন্তু অনেক বেশি। বাহিরে আমরা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক গ্র্যান্ড ফান্ডিং দেই বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনকে, কমিউনিটি ইনিশিয়েটিভগুলোকে। আমরা গ্র্যান্ড ফান্ডিংয়ের জন্য অনেক অর্গানাইজেশন গ্র্যান্ড ফান্ডিং পায়, যাদের হয়তো বা একজন স্পিরিচুয়াল বা ধর্মীয় লিডার রয়েছে, সেই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছে। অথবা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাহিরে বলা হয় যে এল্ডার্স টিচিং, যে একজন মানুষ তাকে সবাই রেসপেক্ট করে,
তার কাছে মানুষ কথা বলতে আসছে, সেটাও কিন্তু অনেকটা কাউন্সিলিংয়ের মতো। এইরকম যে লোকাল ইনিশিয়েটিভগুলোকে বিভিন্ন রকম গ্র্যান্টের মাধ্যমে প্রণোদনা দেওয়া, যাতে করে তারা সেই সহযোগিতাগুলো করতে পারেন, সেটিও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি কিন্তু আমরা চিন্তা করে দেখতে পারি। তো এর পাশাপাশি আরেকটি বিষয়, এটি শুধু মানসিক স্বাস্থ্য সম্পর্কে নয়, ইন জেনারেল আমি কোথাও গেলে সবসময় বলি যে আমাদের জনবল শুধু মানে আমরা মানসিক স্বাস্থ্য কর্মীদের জনবলের কথা বলেছি, এর পাশাপাশি কিন্তু সরকারের মাঝখানেও যে পলিসি এবং প্ল্যানিংয়ের জন্য কিন্তু একটি শক্তিশালী জনবল দরকার। একটি উদাহরণ যদি আমি ব্যবহার করি, আজকে 2 বছর পর আমি যখন বাংলাদেশে আসলাম, আমি মেট্রো রেল দেখছি, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে দেখেছি, কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে কিন্তু অনেক বছরের পরিকল্পনা লেগেছে, তারপর সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। এখন সরকারকে সেই পলিসি লেভেলে কোন কাজগুলো করা উচিত সেই বিষয়ে বা কোন সমস্যাগুলো রয়েছে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটা শক্তিশালী আসলে জনবল দরকার, সরকারের ভেতরে দরকার, সরকারের বাহিরে দরকার। তো এ কারণেই আমি দেশের বাইরে থাকলেও আমার বাংলাদেশের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে। সেজন্য ক্রীড়া নামে প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা সম্ভব হয়েছে। কিন্তু আমার কাছে একটি জিনিস আমি অনুধাবন করেছি যে বাংলাদেশের একটা লোকাল আসলে সংস্থা থাকা উচিত, যেটা হয়তো ক্যাপাসিটি বিল্ডিংয়ে হেল্প করবে, যে কিভাবে আসলে এভিডেন্সটাকে নাইসলি রিপোর্টের মাধ্যমে প্রকাশ করতে হয়। তো আমার ইচ্ছা আছে বাংলাদেশের সামনের দিনগুলোতে একটা সংস্থা প্রতিষ্ঠিত করে সেই ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজ করা, যাতে করে বাংলাদেশের ভিতরে সেই জনবলটা গড়ে ওঠে, যারা এভিডেন্সটাকে দেখে সহজভাবে রিপোর্ট তৈরি করে সেটা মানুষের সামনে, সরকারের সামনে, মিডিয়ার সামনে উপস্থাপন করতে পারে। আমার মনে হয় সেক্ষেত্রে আমরা সামনে খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শাহরিয়ার হোসেন। আমরা অপেক্ষায় আছি আপনার এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হোক এবং দেশের কাজে লাগুক। ডক্টর কামরুন নাহার কলি, প্রায় শেষের দিকে অনুষ্ঠানের আমরা যেই আমাদের দেশেও কিন্তু কিছু সরকারি প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে যারা মানসিক স্বাস্থ্যের জায়গায় কাজ করছে, আমাদের ইনস্টিটিউট আছে, এই জায়গাগুলোকে আরও বেশি শক্তিশালী করা, এম্পাওয়ার করা এবং সরকারের পলিসির সাথে যুক্ত করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে কোন জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া দরকার। ধন্যবাদ মোস্তাক ভাই। আমি প্রথমেই ছোট করে বলবো, ফার্স্ট কথাটা বলবো যে বিশেষ করে করোনার পরে দেখতে পাচ্ছে যে অনেক ধরনের সংগঠন আছে বা অনেক ধরনের মানুষ আছে যারা আসলে অ্যাপ্রোপ্রিয়েট যোগ্যতা না থাকার পরেও আসলে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। তো আমি এটা বলতে চাই যে আমরা যারা ডাক্তার তাদের জন্য যেরকম একটা কাউন্সিলিং লিগ্যাল সিস্টেম আছে, আমরা বিএমডিসি বলি। সো এরকম যদি আমার গবেষণাতে এসছে এটা, যে যদি এরকম কোনো একটা বডি করা যায় যেখান থেকে আসলে সাইকোলজিস্ট বা অন্যান্য যে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের জন্য একটা লিগ্যাল একটা ব্যবস্থা করা, যাতে করে আমরা কোয়ালিটি অফ সার্ভিস দিতে পারি। কারণ এমনিতেই হচ্ছে আমাদের এখানে এত স্টিগমা, এমনিতেই মানুষ আসে না। তো যখন আমরা আসলে আরো খারাপ স্বাস্থ্য সেবা পাচ্ছি তখন কিন্তু আমি আরো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি এবং আমি আরো আমার কমিউনিটিকে নেগেটিভ একটা ভাইব দিচ্ছি যে ডোন্ট কাম টু মি ফর দ্য সার্ভিস। তো এই জন্য খুবই আমি গুরুত্ব দেবো এই জিনিসটাকে, যে একটা রেগুলেটরি বডি তৈরি করা যেখানে আমরা সবাই অ্যাকাউন্টেবিলিটি থাকবে আমাদের, যাতে আমরা একটা কোয়ালিটি অফ সার্ভিস দিতে পারি। এবং আরেকটা যেটা আমি বলতে চাই যে সবকিছু আমাদের এখন আছে, মেন্টাল হেলথ অ্যাক্ট আছে, মেন্টাল হেলথ ইমপ্লিমেন্টেশন প্ল্যান চলে এসছে। এখন সময় হচ্ছে আমি বলবো যে যেমন ডক্টর শাহরিয়ার হোসেন ওয়ার্কস ইন আ মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আন্ডার গভর্নমেন্ট এবং উনি এটার পরিচালক। সো আমিও আশা করছি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে যে আমাদের দেশেও একটা এরকম পলিসি সেল থাকবে যেখানে আমাদের কাজ থাকবে যে আমরা বিভিন্ন এভিডেন্সগুলোকে রিভিউ করব, যে এখন আসলে কোন ব্যবস্থা আমরা নিলে ভালো করে মানুষ, আপনি যেটা বলছিলেন বারবার, যেমন স্বাস্থ্যটাকে রক্ষা করতে পারবো রাদার দেন গোয়িং টু দ্য সিভিয়ার মেন্টাল হেলথ প্রবলেমস। সো ওইটা আমি চাই যে এরকম জনবলটা বাড়াতে চাই যারা এভিডেন্স রিভিউ করবে এবং যারা পলিসিগুলোকে অ্যানালিসিস করে বেস্ট আমাদের দেশের জন্য সোশ্যাল কালচার অ্যাসপেক্টে যে কোনটা ভালো হবে বলে আমরা আমাদের মিনিস্ট্রিকে পরামর্শ দিতে পারবো, পলিসি লেভেলে ভূমিকা রাখা যাবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর কামরুন নাহার কলি, এত চমৎকারভাবে আপনার অভিজ্ঞতার আলোকে এবং গবেষণার আলোকে আমাদের সাথে তথ্যগুলো শেয়ার করলেন। ডক্টর রোজেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিদেশ থেকে এসে নিশ্চয়ই দেশেই মনটা পড়ে থাকে, এত চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুজনের কাছে। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা আজকের আলাপচারিতায় দুজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম কি করে বাংলাদেশে আমাদের মানসিক স্বাস্থ্যের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, যেখানে কাজ করা দরকার, আমরা এগিয়ে যেতে পারি। আমরা উন্নত দেশগুলো যেখানে আছে তাদের উদাহরণগুলো আমাদের চোখের সামনে, এবং বাংলাদেশেরই আমাদের যেসব সন্তানেরা তারা সেখানে নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন, ডক্টর শাহরিয়ার হোসেনের মতো, বাংলাদেশে গবেষণা করছেন ডক্টর কামরুন নাহার কলির মতো আরও অনেকে। আমরা তাদের সকলের সম্মিলিত যে জ্ঞান এবং অভিজ্ঞতা, সেটিকে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের
উত্তরণে কাজে লাগাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।